বাকযুদ্ধের সবচেয়ে আসল জায়গাটা যেটা দেখা দরকার সেটা হচ্ছে এখানে কন্টেন্ট কতটুকু থাকে। অর্থাৎ আমরা এত কষ্টের মাধ্যমে যে একটা ৭১-এ পারলাম না একটা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করতে, তারপরে ২৪-এ যে আকাঙ্ক্ষা নিয়ে আসলো সেই আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত করে জায়গাগুলো আসা একটা কতটুকু গুরুত্ববহ হতে পারে। আর আরেকটা হচ্ছে কথার ফুলঝুরিটা কত হতে পারে, যেখানে আক্রমণাত্মক ভঙ্গিও থাকতে পারে, যেখানে অপকৌশলও নানা রকম থাকতে পারে। বাকযুদ্ধের শুরুতেই যেটা দেখলাম, আমি যদি একটু জাস্ট আপনাকে দুটো এক্সাম্পল দিই আজকে বাকযুদ্ধের। জামাতের নেতা গোলাম পরোয়ার তিনি বলেছেন যে তারেক রহমানকে ইঙ্গিত করেই বলেছেন, তারেক রহমানকে উদ্দেশ্য করেই তিনি বলেছেন যে তিনি লন্ডন থেকে এসে মুক্তি হয়ে গেছেন, ফতোয়া দিচ্ছেন। এটি গোলাম পরোয়ারের বক্তব্য। আর আবার যদি সালাউদ্দিন আহমেদ বলি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন একটি শক্তি বিদেশিদের গোলামি করে রাজনীতি করছে। তো এই যে জায়গাগুলো আমরা কখন দাঁড়াবো, যেখানে একটা ন্যাশনাল কনসেনসাস হবে। আমাদের সমস্যাটা ওইখানে যে আমরা একটা কনসেনসাসকে গুরুত্ব দিচ্ছি না। অর্থাৎ আমরা আমাদের যে মৌলিক লক্ষ্য মাথায় সেটা রাখতে হবে অ্যাট দি ব্যাক অফ আওয়ার মাইন্ড, যে কত কষ্ট করে আমরা একটা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি। সেই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাওয়ার পর আমাদের রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে যে দায়িত্বশীলতা, যে স্বচ্ছতার জায়গা, যে কথার পরিমিতি বোধ, সেই সবগুলো, এবং কোনগুলো মানুষের উপরে কী এফেক্ট করে। কারণ তাদেরকে সবাই দেখছে। একটা নির্বাচনের আগে অনেক আশা করে নির্বাচন, 4টি নির্বাচন হয়ে গেল যার মধ্যে জনগণের অংশগ্রহণ ছিল না। 3টি নির্বাচনের কথা বলা হয় 14, 18 আর 2024। কিন্তু আরেকটি নির্বাচনের কথা আমি বলি এবং অনেক জায়গায় লিখেছিও, সেটা হচ্ছে 2008-এর সেই নির্বাচনটা, যেই নির্বাচন 2009 সালেই সেই ফাউন্ডেশন তৈরি হয়ে যায়, যেটার সঙ্গে একটা এক্সট্রা টেরিটোরিয়াল লিঙ্কেজ ছিল। সেটা ইন্ডিয়ান প্রেসিডেন্ট আর বইয়েও সেটা পাওয়া যায়, কোয়ালিশন ইয়ার্স বইয়ে প্রণব মুখার্জির। কিন্তু এরপর আমরা যে ঘটনাটা বাংলাদেশের জীবনকালের শ্রেষ্ঠতম ঘটনা একটা হতে পারে 71-এর পর, সেটা হচ্ছে এই পুরো আন্দোলনটাই ছিল আমাদের ইন্টারনাল, এবং এখানকার জনগোষ্ঠীর সকল অংশের একটা অংশগ্রহণ ছিল। এইটা কৃতিত্ব হাইজ্যাকের কোনো বিষয় নয়। ছাত্ররা এটা বর্ষাফলক তৈরি করছে, নিঃসন্দেহে রাজনৈতিক দলরা যতই বলুন তারা এটা পারেননি। কিন্তু তারা, এবং অসম্পৃক্ততার কথা অনেকে বলেছেন, নানা রকমভাবে সরে থেকেছেন, এবং যদিও সব দলের অংশগ্রহণ আমি স্বীকার করি, এবং অ্যাটলিস্ট কর্মীদের দিক থেকে এখন এত ত্যাগের বিনিময়ে আমাদের জায়গাটা হচ্ছে সেই জায়গায় থাকা উচিত যে আমাদের রাষ্ট্র কাঠামোকে যদি আমরা নতুন করে বিনির্মাণ করতে চাই একটা নতুন বন্দোবস্তের ভিত্তিতে, তাহলে কি হতে হবে, আমাদের কোন জায়গায় আমরা ফোকাস করতে পারি, অর্থাৎ আমাদের বেসিক ইস্যুসগুলো কি, সেইটা নিয়ে কথা হতে পারে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রাজনীতিতে কিছু উত্তাপ ছড়ানোর কথা হয়, অন্যান্য দেশে হয়, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা একটা একটু অশালীনতা, একটু ক্লেদ, একটু অসংস্কৃত আচরণ, এবং একটু সীমার বাইরে যাওয়ার সেই ব্যাপারটা হয়েছে। যদি একজন যদি বলেন যে কোনটা শিরক আর কোনটা শিরক না, তাহলে আরেকজন সুযোগ পেয়ে বলবেন যে উনি মুফতি কিনা। আবার আরেকজন যদি বলেন যে ওইসব বিষয় এখন আনবেন না, তাহলে ইনি বলবেন ভাই আপনাদেরকে তো আমরা আগেও দেখেছি 54 সালে। এইটার মধ্যে দিয়ে একটা জিনিস হারিয়ে যায়, সেটা হচ্ছে একসময় তো আমাদেরকে বলতে হবে বাস, নাও উই শুড সেটেল ডাউন। কিন্তু 54 বছর আগে দেখেছে, সেটাও তো বাস্তব। আবার তিনি যে মুফতি না, সেটাও তো সত্য। দুটোই সত্য, কিন্তু এইটা মানতে হবে এক জায়গায়। আমেরিকায় কিন্তু এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা কিন্তু আসলে ব্রিটিশ, এবং ব্রিটিশরা ওখানে গিয়ে কলোনি বানিয়ে পরে কিন্তু ওই মেইনল্যান্ডের সঙ্গে গন্ডগোল হয়ে গেলো, এবং তারা বলে নো ট্যাক্স উইদাউট রিপ্রেজেন্টেশন। এটার ব্যাপারে কিন্তু কেউ বলে না যে না আমি এই কথা মানি না, কেউ বলে না যে ব্রিটেনের গোলামি করব। অর্থাৎ একটা জায়গায় গিয়ে তারা আমেরিকান হয়ে যায়। কোন সময় গিয়ে আমরা বলবো এই বাংলাদেশ ভূখণ্ডে আমরা যারা আছি এই রাজনৈতিক দলের মধ্যে এনাফ ইজ এনাফ, এখন আর ওই জিনিসগুলো বাদ দিয়ে আমরা আসল জায়গায় আসি। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর এই নির্বাচনী প্রচারণার মধ্যে দিয়ে যখন একটা কালচারের আমরা ডেভেলপ করি, সেটা কি, ওইটি হচ্ছে জনগণের সামনে উপস্থাপনা করা যে আমরা এই জিনিস আপনার জন্য করতে চাই, আপনি কি সমর্থন করেন। কিন্তু যখন আমরা ওইটা না করে ওই চতুর বাকযুদ্ধ শুরু করি, এবং একটু সীমা ছাড়ানো, সভ্যতা ছাড়ানো বা ভব্যতা ছাড়ানোর জায়গায় চলে যাই, এবং প্রত্যেকের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন করি, তখন একটা জিনিস দাঁড়িয়ে যায়, সভ্যতা কেন ছাড়ায়, কালচার অনেক বেশি আপনাকে পরিশীলিত হতে হবে। আমি খুব দুঃখের বিষয়, আমাদের বোধহয় রাজনীতির জায়গায়, সবাই আমাকে মাফ করবেন দর্শক শ্রোতা যে কেউ, আমাদের রাজনীতির জায়গায় বুঝে সবচেয়ে অপরিশীলিত এবং সবচেয়ে কম
মেধাবীরা সেখানে যাওয়া, এটা আমি বলতে চাচ্ছি এই জন্য, কারণ আমি অত খারাপ ছাত্র ছিলাম না বোধ হয়, সেজন্য কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে মেধাবীরাও তো আছে। সবচেয়ে মেধাবীরা কখনোই সুযোগ পায় নাই। আপনি প্রত্যেক ধরনের মেধাবীদেরকে দেখবেন এইখানে। এই আওয়ামী লীগ কোন দল জানেন? একটু খালি বলি, এই আওয়ামী লীগে কিন্তু মৌলানা ভাসানী ছিলেন, এই আওয়ামী লীগে কিন্তু আতাউর রহমান খান ছিলেন, এই আওয়ামী লীগে কিন্তু আব্দুল সালাম ছিলেন, এই আওয়ামী কেন লীগে আপনি যদি কিন্তু ওলিয়াত বিএনপি ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সালাউদ্দিন সব এক ধরনের হাফিজউদ্দিন আহমেদ বলেন, এরা কি মেধাবী না? নিশ্চয়ই, কিন্তু এক ধরনের ডিগ্রি, কিন্তু আমাকে কালচারাল লেভেলটা এদের কাজ হবে যদি এদেরকে মেধাবী এদের কালচার নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ আছে কি? ওই জায়গায় নিয়ে যেতে হবে যখন এই বিতর্কগুলোকে আমি অ্যাভয়েড করতে বাধ্য হব। অর্থাৎ আমি না, ইনারা না, জামাতের প্রশ্নে বিএনপি যা করবে জামাতের প্রশ্নে ওই একই কথা সত্য। আমরা এমন সব কথা বলবো না যে কথাগুলো আমাদের রাজনৈতিক জনগণকে শিক্ষিত করে না, আবার ওই পুরনো প্যাচালের মধ্যে নিয়ে যায়। জাতি কতদিন বিভক্ত থাকবে এই কথা বলে যে তুই অমুক দিন পানি ঘোলা করেছিলি, আর ও বলবে তুই তো আরও আগে পানি ঘোলা করেছিস। এই পানি ঘোলা করার বিষয়টা বাদ দিয়ে আমাদের কিন্তু ইস্যুগুলোকে, রাষ্ট্রকে আমরা কি করে, কে কতটুকু পাল্লা দিয়ে ওইটা করতে হবে। যে আমি কি একটা ভালো হয়েছে যে কিছুটা ইকোনমিক ইস্যুসগুলো এখন চলে আসছে সামনে, এটা ভালো। দুই দল তরফ থেকে, যে বিএনপির তরফ থেকে হচ্ছে, জামাতের তরফ থেকে, এনসিপির তরফ থেকে হচ্ছে। কিন্তু ওই জায়গাটা খুব জরুরি দরকার যখন আমরা রাষ্ট্রটাকে জনমালিকানাধীন করতে পারবো। জনগণ কিন্তু বাইরেই থেকে গেলো, আপনারা বাকযুদ্ধ করেন, আপনারা হইচই করেন এবং অন্যরা জিন্দাবাদ মুর্দাবাদ করতে থাকে বা সেই অনুযায়ী লাঠালাঠি করতে থাকে। এটি কিন্তু আলটিমেটলি দুইটা জিনিস করবে। ইমিডিয়েটলি যেটা আপনারা দেখবেন, নির্বাচনে একটা গোলযোগ, আল্লাহ মাফ করুক। আর আরেকটা জিনিস হচ্ছে এইটি লং টার্মে এটি কিন্তু কিছু দিচ্ছে না। আপনি একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, হাই পলিটিক্যাল কালচার, যেখানে আপনি অপোনেন্টকে একটা সীমার মধ্যে রেখেই করেন এবং পুরনো অনেক কিছু নন ইস্যুসকে ইস্যুস বানান না, ইররিলেভেন্ট কথা বলেন না। আপনি এমন জায়গায় যান না যখন অবান্তর অপ্রাসঙ্গিক কথা টেনে এনে খামাখা কথার ফুলঝুরি করে এই জিনিসটা করেন। আপনি নিজে ইউ নো ইট ফর সার্টেন দ্যাট এই লোকটা এই কাজ করে নাই। আপনি জানেন যে সে মুফতি বলে নাই নিজেকে, কিন্তু একটা কথা বলছে। আবার আপনিও জানেন যে ওই 54 বছরের জায়গাটা আনলে কি হতে পারে। বারংবার এটা সত্য যে কারো বিরোধী এইটাই হতে পারে যে আপনি এই অন্তহীন বিরোধের মধ্যে থাকবেন। অন্তহীন বিরোধ কোনো রাজনৈতিক ব্যবস্থার উন্নয়ন করে না। রাজনৈতিক ব্যবস্থার মূল জায়গা হচ্ছে আপনি হাই পলিটিক্যাল কালচারে কখন পৌঁছান জানেন, সিভিক কালচারে, যখন আপনি কতগুলি ফান্ডামেন্টালসের ব্যাপারে, এটাকে বলে এলসিডি, লজিস্টের সাধারণ অন্তহীন বিরোধে পরিণত হবেই। কেন হবে? এই জন্য কারণ আমাদের ওই চর্চাটা কিন্তু যাচ্ছে না। অন্য সকল ডেভেলপ কান্ট্রিগুলো দেখেন, ওয়েস্টার্ন দেখেন বা অন্য যে কোনো, এমনকি আমাদের ইস্টার্ন জাপানও দেখেন, তারা কিন্তু এইসব জায়গা থেকে একটু সরে এসে ইস্যুসগুলোকে সামনে এসেছে। এখনকার রিলেভেন্স কি সেটা সামনে এসছে, ফোকাল পয়েন্ট কি হবে। বলতে চাচ্ছেন মুক্তিযুদ্ধ নিয়ে আপোষ করতে হবে? একেবারে না। মুক্তিযুদ্ধ আমাদের 1000 বছরের ইতিহাসের শ্রেষ্ঠতম অভিজ্ঞতা। আপনি যদি মুক্তিযুদ্ধ ছেড়ে দিতে, বাংলাদেশই নাই, আপনি মুক্তিযুদ্ধ ছাড়বেন কিভাবে?